আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 10 পরিমার্জিত সংস্করণ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স। এই পাঠ্য বইটির প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এর অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো অনুশীলনী শুরু হচ্ছে তোমাদের দেখো 8 নম্বর পেজ থেকে। আমি পার্ট 1 এর ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি দেখো এই বাম স্তম্ভ ডান স্তম্ভ অবধি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আজকে আমি 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে সাথে আলোচনা করে দেবো। তো চলো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর পার্ট 1 এর ভিডিও দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো, 4টে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা শুরু করি। 3 দাগের দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এসে কিউ। 1 প্রশ্নটা কি বলেছে, বায়ো ফুয়েল কি, এর ব্যবহার উল্লেখ করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 7 দেখে নেব। এটা পাঠ্য বইয়ের পেজ 7। দেখো এখান থেকে লিখে এই যে এখান থেকে লিখবে, উদ্ভিদ বা অণুজীবদের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বায়ো ফুয়েল বলে। এখান থেকে এই অবধি লিখবে। আর ব্যবহারটা এই যে লেখা রয়েছে লিখবে, বায়ো ইথানলকে পেট্রোল ও সামান্য পরিমাণ বেনজিনের সঙ্গে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করা হয়, যা গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হয়। ইউএসএ এবং ব্রাজিল এটি অধিক পরিমাণে ব্যবহার করা হয়। এখান থেকে এই অবধি ব্যবহারটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। দেখো 2 নম্বরের প্রশ্ন বলেছে, দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 3 দেখব। দেখো দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখা রয়েছে। তাহলে লেখাটা তোমরা এই যে এখান থেকে শুরু করবে, ঠিক আছে। 1 নম্বর 2 নম্বর পয়েন্টটা অবশ্যই দেবে এবং এই অবধি তোমাদের লিখতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 3.3 এর প্রশ্ন, ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়। পাঠ্য বইয়ের পেজ 2 নম্বর পেজ দেখে নেব। দেখো এইটা হচ্ছে দেখো প্রশ্ন, যে দেখো এই যে ওজোন স্তরের উৎপত্তি দেখেছো, এইভাবে লিখবে। এখান থেকে দেখো যে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাসের সৃষ্টি হয় বলে এই 1 পয়েন্টটা পুরো, 2 পয়েন্টটা পুরো লিখতে হবে, একদম এই অবধি কিন্তু লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো 3.4 প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে একটি উদাহরণ দাও। পাঠ্য বইয়ের পেজ 4 নম্বর পেজ আমরা দেখে নেব। দেখো এই যে জীবাশ্ম জ্বালানি দেখে নাও, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে। লক্ষ লক্ষ বছর ধরে সেগুলি ভূ অভ্যন্তরে চাপ, তাপ এবং ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে ক্রমে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানিতে রূপান্তরিত হয়। এই সব জ্বালানিগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে। আর যে বলছে উদাহরণ, উদাহরণ মানে কি লিখবে, উদাহরণ লিখবে কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। নেক্সট দেখো, চলো 5 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। এখানে বলেছে দেখো ওজোন স্তর ধ্বংসে NO এবং N2 এর ভূমিকা উল্লেখ করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 3 নম্বর পেজ দেখে নেব। দেখো এই যে ওজোন স্তর ধ্বংসে NO N2 এর ভূমিকা লিখতে, অর্থাৎ উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত এর উত্তরটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বরের প্রশ্ন দেখে নাও এবারে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা পাঠ্য বইয়ের 5 নম্বর পেজ দেখে নাও। দেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে 4টে পয়েন্ট রয়েছে, ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো। আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে 3.7 দেখে নাও, জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এর ব্যবহারিক একক লেখো। এটা আমরা পাঠ্য বইয়ের 4 নম্বর পেজে পেয়ে যাব, দেখে নাও। এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পেজ। দেখুন এই যে জ্বালানি তাপন মূল্য বলছে, একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। এর একক কি, এসআইতে একক হচ্ছে জুল পার কেজি এবং সিজিএস দেখে নাও ক্যালোরি পার গ্রাম। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের 8 নম্বরের প্রশ্ন। দেখো মেথানোজেনোসিস কি আর বায়োগ্যাসের প্রধান উপাদান কি, ঠিক আছে, এটা উত্তর দেখে নাও। দেখো
3.8 উত্তরটি কিন্তু পাঠ্য বইতে খুব ভালোভাবে লেখা নেই, তাই তোমরা এখান থেকে খাতায় লিখে নাও। দেখো, মিথানোজেনেসিস কি, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা ছিল প্রশ্ন, উত্তর লিখে নাও। জীবভরের পচনের শেষ ধাপে মেথানোজেন নামক ব্যাকটেরিয়া অবাত বিপাকীয় কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে মেথানোজেনেসিস বলা হয়। পরের পার্ট ছিল বায়োগ্যাসের প্রধান উপাদান কি, লিখবে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। চলো এখানে 9 প্রশ্ন দেখে নাও, ফায়ার আইস কাকে বলে ও কেন বলে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 8এই পেয়ে যাব। দেখো এই উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, পুরোটা লিখে দেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন এখানে রয়েছে আমাদের 3.10, সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। আচ্ছা এটা আমরা পাঠ্য বইয়ের 6 নম্বর পেজে পেয়ে যাব, দেখে নাও। এই হচ্ছে সৌরশক্তির ব্যবহার, এই যে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে, অর্থাৎ উত্তরটা এখান থেকে এতটা লিখে দেবে। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট 3.11, বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কেন। আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি, এটা ট্রোপোস্ফিয়ার, এবং কেনটা আমরা প্রথম পেজে দেখে নেব উত্তরটি, 1 নম্বর পেজে। আচ্ছা ট্রোপোস্ফিয়ারে সব থেকে চাপ বেশি, কেন লিখে দেবে, এইগুলো অনেকগুলো কারণ রয়েছে। দেখো এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 2 লিখবে উষ্ণতা 15 ডিগ্রি সি থেকে -56 ডিগ্রি সি। 3 এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও চাপ উভয় কমে। 4 এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সি হ্রাস পায়, তাই এই স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তরও বলা হয়। ঠিক আছে, এই 4টি পয়েন্ট লিখলেই তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, পাঁচেরটা লিখে এটাই ভালো পয়েন্ট আছে। দেখো বায়ুমণ্ডলে প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে থাকে বলে এই স্তরে বায়ু ঘনত্ব চাপ সব থেকে বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি ওপরে 3টে পয়েন্ট না লিখে, 4টে পয়েন্ট না লিখে যদি জাস্ট 5 নম্বর পয়েন্টে লিখলেও কিন্তু উত্তরটি একদম সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই উত্তরটি এই অবধি লিখে দিও যে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে থাকে বলে এই স্তরের বায়ুর ঘনত্ব ও চাপ সব থেকে বেশি হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট আমাদের 3.12, দেখো মিথেন হাইড্রেট কি। এটা আমরা এই বইতে ঠিক মতো লেখা নেই, আমরা একটা প্রান্তিকের বই দেখে নেবো, প্রান্তিকের বই থেকে উত্তর লিখে নাও তোমরা। এই যে মিথেন হাইড্রেট পুরোটা লিখে দিও। দেখো এখানে লিখবে নির্দিষ্ট মানের উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতো গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলি থাকে, এইভাবে মিথেন হাইড্রেট উৎপন্ন হয়। এর আরেক নাম হলো ফায়ার আইস। নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে মিথেন হাইড্রেট পাওয়া যায়। পৃথিবীতে মেরু অঞ্চল এবং সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যেতে পারে। মিথেন হাইড্রেট বিজিত হয়ে নিজ আয়তনের গুণ আয়তনের মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে। এটি জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস। পৃথিবীতে থাকা মিথেন হাইড্রেটের মোট পরিমাণের অল্প অংশ যদি শক্তির উৎসরূপে কাজে লাগানো যায় এবং প্রাকৃতিক গ্যাসের একটি উৎস হিসাবে ব্যবহার করা হয়, তাহলে অনেক দেশে শক্তির প্রয়োজন মিটে। পুরোটা লিখে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন হচ্ছে 3.13, মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তির ব্যাখ্যা করো। এটা আমরা এই বইয়ের 8 নম্বর পেজ উপরের দিকে দেখে নেবো। এই যে দেখো মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি বলে 3টে পয়েন্ট আছে, লিখে দেবে। তো আজকের আমাদের এই অনুশীলনী কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরের নোট নিতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আর তোমরা কোন পাঠ্য বইটি পড়ছো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে উত্তরগুলো আমি কিন্তু সলভ করে দেবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।